যে যাই বলুক না কেন, আমি কখনো ঘুম থেকে এত সকালে উঠি না। পেছনে যদি আমার বোমাও মারা হয়, তারপরেও আমি যে ঘুম থেকে সকাল সকাল উঠি না। আমি ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে তার স্মৃতি গুলা ভুইলা যাই রে, আমি চক্ষু মেলিলে তার কথা মনে পড়লে আমার হাগা ধরে যায় রে। তখনই পেছন থেকে পাছে একটা লাথি দিয়ে কেউ খাট থেকে ফেলে দেয়। পেছন ফিরে তাকিয়ে দেখি লাথি দেওয়া ব্যক্তিটা আর কেউ না, স্বয়ং আমার আব্বাজান। আব্বাজান দাঁড়িয়ে আমার দিকে চোখ বড় বড় করে বলে ওঠে, হারামজাদা, বেলা কয়টা বাজে? তোর মা সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছে, কিন্তু তোর ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। মায়ের আদরের দুলালির সন্তান ঘুম থেকে উঠবে কেন? আম্মু, এই ঘরে কি আমার শত্রু অভাব নেই? তুমি কেন এই খাটাস প্যাটাইটারে বিয়ে করতে গেছো? আমার আব্বা হয়েছে। যদি এই লোকটা আমার আব্বা না হইতো, তাহলে পৃথিবীতে আমার আর কোনো শত্রুই থাকতো না। এই কথা শোনা মাত্রই আব্বা একটা ব্যাট নিয়ে এসে পেটানোর জন্য আমাকে ধরতে লাগলো। আমি একবার এদিকে দৌড়াচ্ছি, আবার ওইদিকে দৌড়াচ্ছি। এরপর দৌড়ে রান্নাঘরে চলে আসলাম। তখন আম্মু বলে ওঠে, তোমার সমস্যাটা কি? আমার ছেলেটাকে কি তুমি শান্তিতে একটু ঘুমাতেও দিবে না নাকি? তোমার হয়েছেটা কি? আমার ছেলেটার পিছনে সবসময় লেগে থাকো তুমি। আদরে আদরে ছেলেটাকে যে বান্দর বানিয়েছো, তার কোনো খবর আছে? তোমার ছেলে চা দোকানে গিয়ে 20,000 টাকা করেছে। 1 মাসের মধ্যে কি এত খায় আমি নিজেও জানি না। নেশাপারি করে না কি যে এত টাকা করে দিয়েছে? এই একদম কিন্তু আমার ছেলেকে নিয়ে বাজে কথা আমি শুনতে পারবো না। আমার ছেলে মোটেও এমন ধরনের কাজ করতে পারে না। আশেপাশে 10টা ছেলের থেকে আমার ছেলে অনেক ভালো। দেখেছো আম্মু, আব্বু কি করে? মাত্র 20,000 টাকায় তো বিল হয়েছে। আমি কি করব? আমি তো রাস্তায় যাকে যাকে তাকে দেখলেই ওই দোকান থেকে কিছু খাইয়ে দিই। গরিব মানুষ, তারা কিছু খেতে পায় নাকি? তাই তো আমি ওনাদেরকে কিছু না কিছু দিয়ে দিই, যেখানে আমি যাই না কেন। 20,000 কি তোর প্রয়োজন হলে 1,00,000 টাকা খাবি। আমাদের আর খাওয়ার মতো আর কেউ আছে নাকি? তুই তো আমার একমাত্র ছেলে। আমার যত টাকা কোথায় কে খাবে সব বলতো? তুই খাবি। আমার টাকা পয়সার কম আছে নাকি? এত কোটি কোটি টাকা এগুলো কে খাবে? ঠিকই তো, খেতে খেতে পুরো ঘরটাই খেয়ে ফেল। এটা রেখেছিস কেন? খেয়ে নে। এই তোমার সমস্যাটা কি? তুমি আমার ছেলের উপর ভেবে রাগ দেখাচ্ছ কেন? হচ্ছেটা কি এখানে, হ্যাঁ? তুমি দেখছো না আমি এখানে দাঁড়িয়ে আছি? তার উপর তুমি আমার ছেলেকে ধমকাচ্ছ। আমার ছেলেকে আমি প্রতি মাসে এখন থেকে 1,00,000 টাকা করে দিব। আমার নিজের টাকা দিব। তোমার সমস্যা কি? তোমার তাতে ক্ষতি কি? আমার টাকা আমি দিব, তাতে তোমার কি? তুমি তো দিচ্ছ না। তুমি তো প্রতি মাসে গাড়ি গাড়ি টাকা ইনকাম করছো। তার থেকে তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। মায়ের আদরের ছেলেটা বান্দর হয়ে গেছে, আমার কোনো কথাই শুনে না। ঠিক আছে, তোমার মা ছেলে যা ইচ্ছে তাই করো। এখন কি খাবার হবে নাকি হবে না? আমি তো অফিসে যাব, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আজকে একটা মিটিং আছে, ইউএস থেকে অনেকগুলো লোক আসবে ডিল করার জন্য। এখন আমি আমার মালিককে নাস্তা দিব। ওর জন্য আমি মাত্র দুধ বানিয়েছি। কখন হরলিক্স দিয়ে আমার ছেলে খাবে, তারপর তোমাকে নাস্তা দিচ্ছি। এই দামড়া ছেলের জন্য আর কি কি যে আমাকে দেখতে হবে উপরওয়ালাই জানে। ছেলেটার জন্য এখনো কি কি তুমি রাখো নাই? বাচ্চাদের জন্য যা যা প্রয়োজন সব কিছু তুমি ওই দামড়া পোলারে খাওয়াও। ওর কিসের অভাব? হ্যাঁ, তোর কি কোনো পুষ্টির অভাব? খেয়ে খেয়ে তো একটা মোটা তাজা ছোটখাটো হাতি হয়ে যাচ্ছি। আজকে তোমাকে নাস্তা দেওয়া বন্ধ। তোমার সাহস কত বড় তুমি আমার ছেলেকে নিয়ে এসব বলো? আমার ছেলে হাতি না। আমার ছেলে যদি হাতি হয়, তাহলে তুমি হচ্ছে একটা আস্ত মোটা হাতির বাচ্চা। তোমাকে আজকে খাবার বন্ধ। আমি দেখি তোমাকে কে খাবার দেয়। আমাদের এমন দুষ্টু মিষ্টি প্রতিদিনই ঝগড়া লেগেই থাকে। আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি। কিছুক্ষণ পর আম্মু আমাকে নাস্তা দিয়ে যায়। আমি নাস্তা করে আবার যাওয়ার সময় আম্মুর পেছন থেকে ডেকে বলে ওঠে, কি রে বাবা, গ্লাসের দুধগুলো তো শেষ করে গেলি না? এগুলো খেয়ে তারপরে যা, না হলে তো শরীর দুর্বল হয়ে যাবে। তোর এনার্জি লাগবে না? না হলে কিভাবে পড়তে বসবি তুই? আজকে তো তোর আবার ক্লাসের প্রথম দিন, তাহলে মনোযোগ দিয়ে পড়তে হবে না? আম্মু, আমি কি এখনো ছোট বাচ্চা আছি নাকি? এত কিছু খাবার দেওয়ার পরও এরপর আবার এগুলো খেতে হবে? পেট এমনিতে ভরে গিয়েছে, আর খেতে মন চায় না। আরও খাওয়াও। দামড়া ছেলেকে এভাবেই তোমার মানুষ করতে হবে।
না হলে কি দামড়া ছেলে দুধ দিবে? এই, একদম উল্টোপাল্টা কথা বলবে না আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে না খেয়ে শুকিয়ে যাচ্ছে। তোমার বদনজর লেগেছে ওকে, পানি পড়া দিব বলে দিলাম। কি আর করার, আম্মুর কাছ থেকে আবারও খাবারগুলো খেতে হলো। অনেক বকাঝকা শুনে তারপরেও খেতে চায়নি। আম্মু জোর করে খাইয়ে দিল। আম্মুকে বিদায় জানিয়ে আমি রওনা দিয়েছি ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে ভাবছি বাইকটা নিয়ে যাব কি যাব না। থাক, আজকে বাইকটা না নিলেই হয়, কারণ বাইকটা ভালো করে ওয়াশ করতে হবে। সেদিন যাওয়ার সময় অনেক কাঁধে লেগেছে, তাই আর বাইকটা নিলাম না। রুদ্রকে কল করলাম। কলটা যাওয়া মাত্রই রুদ্র কলটা রিসিভ করে। তখনই রুদ্র ওপাশ থেকে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে বন্ধু, তোর আসতে এত সময় লাগছে কেন? আমি তো রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর তোকে কল করব দেখছি ফোনের ব্যালেন্সটাও পড়ে গেছে, তাই আর কল করতে পারছি না। আর তোদের বাসায় যাব দেখলাম মানি ব্যাগটাও আনতে ভুলে গেছি, তাই তো তোর জন্য অপেক্ষা করছি। তুই আমাকে কি সেটা মারা কথা শোনানোর জন্য বলছিস? তুই শালা একদিন না একদিন কিছু না কিছু ভুলে যাবি তো। শালা মন ভোলা, একদিন ভুল করে বউটাকে আমার বাসায় দিয়ে আসতে পারিস না, তাহলে তো হয়ে যায়। বয়স হোক আমাদের কাছে আছে রে, আমাদের মতো গরিবের আবার বউ, দুই বেলা খেতে কষ্ট হয়, আবার বউ কোথায় পাবো রে? বাহ বন্ধু বাহ, তুই কি ডায়লগ মারলি রে! তার জন্য তোকে আমি 100-তে 150 নাম্বার দিলাম। হাল আর পুত, জলদি আয়, না হলে তোরে হাগা বাইর করে পিডামু, জলদি আয়। শালা বলদা, 1 মিনিট অপেক্ষা করতে পারিস না? বাসা থেকে তো মাত্রই বের হলাম, ওড়াল দিয়ে চলে আসবো নাকি? দাঁড়া, কোনো রিক্সা খুঁজে পাই কিনা, তাহলে সোজা তোর কাছে আসছি। এরপরে না হয় আমরা একসাথে ভার্সিটি যাব। জলদি আয়, আমার যে পা ব্যথা হয়ে যাচ্ছে তোর অপেক্ষায়। যদি এখন না আসিস তাহলে হয়তোবা দেখা গেছে এই রোদের মধ্যে আমি একদম গরমে জ্বলে যাব। রুদ্রকে অপেক্ষা করতে বলে কলটা কেটে দিয়ে সামনে গিয়ে দেখি একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। ওনাকে সাথে নিয়ে ভার্সিটি যাবো বলে রিক্সায় ওনার থেকে ভুলিয়ে নেই। এরপরে রিক্সার ড্রাইভারকে বলি 4 রাস্তার মোড়ের কাছে যাওয়ার জন্য। মোড়ের কাছে যেতেই দেখি রুদ্র বসে আছে আর ঘেমে পুরো শরীরটা ভেজে গেছে। হারামজাদা, আর কত অপেক্ষা করতে হবে তোর জন্য? দেখ আমার কি অবস্থা হয়েছে। যা বাবা, আমার দোষ কোথায়? তোর তো ফোনের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন কি দোষটা আমার সেটা বল। আমি যদি তোকে কল না করতাম তাহলে তো তুই মনে হয় এখানে আরো অনেক সময় ধরে বসে থাকতে। বেশি কথা বলিস না, এখন চল আগে ভার্সিটিতে যাই, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে, ভার্সিটিতে আজকে প্রথম দিন। রুদ্র কথাটা বলে উঠে পড়ে। এরপর রিক্সাওয়ালা মামা আমাদেরকে আমাদের নতুন ভার্সিটিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 15 মিনিট পর আমরা ভার্সিটির সামনে এসে থামি। সিটি ইউনিভার্সিটি ভার্সিটিটা পড়েছে সাবার আশুলিয়ার মধ্যে। এই তুই একটু দাঁড়া, আমি গিয়ে দোকান থেকে একটু আসি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, আমি ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছি। আমি দোকানে গিয়ে কয়েকটা চকলেট কিনেছি, কারণ দেখি যে ক্যাম্পাসের মধ্যে কোনো সুন্দরী মেয়ে পায় কিনা। এই ফাটা কপালে তো কোনো মেয়েই জোটে নাই। যদি চকলেট দিয়ে ইমপ্রেস করতে পারি, মেয়েরা আবার চকলেট বেশি পছন্দ করে। যেই বাবা সেই কাজ। আমি দোকানে গিয়ে কিছু চকলেট কিনে নিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছি। তখনই হঠাৎ করে কার সাথে যেন ধাক্কা লেগে ধপাস করে আমি ধাক্কাটা সামলাতে না পেরে মেয়েটার ওপর পড়ে যাব। আমি ওর হাতটা ধরবো না, হাতটা ধরেছি, ওকে আমি নিচে পড়া থেকে বাঁচালাম না, বরঞ্চ মেয়েটার সাথে সাথে আমিও মেয়েটার গায়ের উপর গিয়ে পড়লাম। নিজের অজান্তে মেয়েটার নরম শরীরের উপরে আমার হাতটা চলে যায়। মেয়েটা তখনই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, অসভ্য লম্পট ছেলে, দেখে হাঁটাচলা করতে পারিস না? চোখ কোথায় থাকে তোর? আর তোর তোর মতো এমন অসভ্য ছেলে আমি কখনো দেখিনি। এই এখানে আমার দোষ কোথায়? আপনি যদি চোখ ওপরে নিয়ে হাঁটতে থাকেন তাহলে আমার কি দোষ বলেন? আমি চোখ উপরে রেখে হাঁটছিলাম মানে? তুই তো বাদরের মতো হেঁটে যাচ্ছিলি, তার উপরে আবার কথা বলছিস? এই আপনি কি আমার বেয়ান লাগে নাকি আপনি আমার শালি যে আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন? আর আমি বাদরের মতো হাঁটতে যাব কোন দুঃখে? হ্যাঁ, তোর মতো ফালতু ছেলের বিয়ার আমি হব? আর এসব চিন্তা ভাবনা বাদ দে, ফাইজলামও কম কর। ধাক্কা দিয়ে তার উপর আবার বড় বড় কথা বলিস। যেই না আমার চেহারা আর নাম রাখছে পেয়ারা, তার শখ কত জানতো এখান থেকে? আমি আপনাকে ধাক্কা দিয়েছি, বরঞ্চ আপনি তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন ইচ্ছাকৃত ভাবে, তাও আবার আপনার গায়ের উপর। আমার ইজ্জতটা আপনি খেয়ে ফেলেছেন। তোর এই 2 টাকার কথা এখানে চলবে না। একই তো ধাক্কা দিয়েছিস, তার উপরে মুখে মুখে তর্ক করছিস। তোর মতো তো ঝগড়াটে ছেলে আমি আমার জীবনে দেখিনি। এই মেয়ে, তোর মতো ঝগড়াটে মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। আজকে আমার ভার্সিটির প্রথম দিন, না হলে তোকে যে কি হাল করতাম তুই নিজেও জানিস না। নির্ঘাত তুই বেঁচে গিয়েছিস আমার হাত থেকে।
এই নিলয়ের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। সে এই ছেলে, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এইটুকু একটা ছেলে আবার আমাকে ভয় দেখাতে আসছিস? তুমি মনু হয়তো বা আমার থেকে বয়সে বড় হতে পারো, কিন্তু কথাই আছে না, ছোট মহিষের ঝাল বেশি। আমিও এমন পোলা, আমি 5G বাবার 6G পোলা। তুমি আমার সাথে পাঙ্গা নিও না। মেয়েদের মতো ঝগড়া করা এটা কি তোর পেশা নাকি, যে একটা মেয়ে মানুষের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছিস? ঝগড়া করা আমার পেশা না, কিন্তু তোকে দেখে মনে হয় গায়ে পড়ে ঝগড়া তোর নেশা, তাই তো আমার সাথে এসে তুই ঝগড়া করছিস। আমাদের ঝগড়ার মাত্রাটা নিচেই বেড়ে যাচ্ছে। তখনই রোদ্র এসে আমাকে পাশ কাটিয়ে নিয়ে গিয়ে বলে ওঠে, কি রে, তোর হয়েছেটা কি? সমস্যাটা কি? তুই প্রথম দিন এসেই ভার্সিটির মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছিস। তো হয়েছে তো কি হয়েছে, এভাবে কথা বলবে নাকি? আমি কি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছি? উল্টো আমাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে আমার উপর পড়ে গিয়ে আবার আমাকে থাপ্পড় মেরেছে। এর জন্য তো ওর কঠিন প্রতিদান দিতে হবে। এত হিরোগিরি দেখাতে যাস না, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। আর দাদা, ক্লাস শুরু হয়েছে তো কি হয়েছে, 2 মিনিট একটু অপেক্ষা করি। 2 মিনিট পর ক্লাসে গেলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তোর সব জায়গায় হেয়ালি, তোর জন্য না হয় আবার প্রথম দিন বকা শুনতে হয়। আজকে ক্লাসের প্রথম দিন, যদি না যাই তা আবার কি না কি বলে। আমি আর রুদ্র দুজনে ক্যাম্পাসটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ, দেখতেই ভালো লাগে। আশেপাশের জায়গাগুলো খুবই ভালো লাগার মতো। সব থেকে বেশি ভালো লেগেছে আমার পাশের একটা বট গাছটা। অনেক সুন্দর একটা বট গাছ, ওইখানে ছায়া তোলে মিষ্টি বাতাসে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। বন্ধু, তুই অলরেডি 10 মিনিট শেষ করে দিয়েছিস। এখন যদি আরো সময় বসে থাকিস তাহলে তো আমাদের ক্লাস করা লাগবে না। দেখ জায়গাটা কি সুন্দর, এখানে বসে থাকি তো ভালো লাগে। মন তো চাই কিছুক্ষণ এখানে বসে থাকি আর ঘুমিয়েও যাই। আমার সুখ যেন রুদ্রের পছন্দ হলো না, আমাকে টেনে হিসড়ে ক্লাসের দিকে নিয়ে গেল। এত সময়ে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। আমরা দুজন ক্লাসের দিকে প্রবেশ করলাম। এত সময় গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আমরা দুজনেই ক্লাসের দিকে প্রবেশ করলাম। এত সময়ে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, তাই আমি আর রুদ্র ক্লাসে প্রবেশ করছি। প্রবেশ করা মাত্রই তখন একটা মেয়ে আমাদের সামনে এসে বলে ওঠে, এখন ক্লাসের সময়, তোমরা কোথা থেকে এসেছো? ক্লাসের ম্যামের কথার উত্তরে যখন আমি প্রশ্নের উত্তরটা দিব, আমি যখন ওনার মুখের দিকে তাকাই, তখনই যেন আমার গলা শুকিয়ে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। ওনার কথা এবং কি ওনাকে দেখে আমার যেন মাথা ঘুরতে লাগলো। বন্ধু, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? ভাই, এইটা তো মেয়ে না, এটা তো ঝগড়াটের কারখানা। আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মেয়েটার অন্য কেউ না। একটু আগে আমার সাথে যার একটু হালকা পাতলা লেগে গিয়েছিল, আর কি সেই মেয়েটা, ওই মেয়েটা। তাই তো আমার কলিজার পানি সব শুকিয়ে গেছে যখন মেয়েটা আমাকে দেখে তো তেলে বেগুনে জ্বলে ওঠে। মেয়ে বললে অবশ্য এখন ভুল হবে, সে মেয়ে না, আমাদের ম্যাডাম। আর এমন কম বয়সী ম্যাডাম, তার উপর এত সুন্দরী, কে ভেবেছিল আমাদের ক্লাসেরই ম্যাডাম হবে? ও মিস্টার, মেয়েদের পেছনে লাগা তো আপনার স্বভাব। তাহলে আপনি ক্লাসে ঠিকঠাকভাবে কিভাবে আসবেন? দেখুন, চারপাশে সবগুলো তারা সঠিক সময়ে ওদের ক্লাসে চলে এসেছে। শুধু আপনিই একমাত্র ব্যক্তি যে ক্লাসে দেরি করে এসেছেন। কথায় আছে না, পচা আলু যদি একটা ভালো আলুর সাথে থাকে, তাহলে পচা আলুটা সবগুলো ভালো আলুকে পচিয়ে দেয় আর নষ্ট করে ফেলে। এখন আপনি আপনার এই বন্ধুগুলোকে এমনই করছেন। ধন্যবাদ ম্যাম, আপনি অনেক ভালো। আমি ওই হারামজাদাকে অনেক বলেছি, কিন্তু আমার কথা শুনেনি। আসলে মানুষটাও ভালো না। ঠিক আছে, আপনি ভিতরে আসুন। রোদ্রের পেছনে যখনই আমি ঢুকতে যাব, তখনই ওই মেয়েটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, এই যে মিস্টার, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো আমি যেতে বলিনি, শুধু ওনাকে যেতে বলেছি, কারণ উনি আপনার জন্য লেট করেছেন। তা আমি ভালো করেই জানি। তাই আপনার শাস্তি হচ্ছে কান ধরে দাঁড়িয়ে থাকবেন। ভার্সিটি হয়তো বা কোনো শাস্তি নেই, কিন্তু স্টুডেন্টরা ক্লাস করুক কিংবা না করুক তাতে তাদের কোনো যায় আসে না। এটা একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা আমার পার্সোনাল, তাই শাস্তিটাও আমার পার্সোনালি হবে। কথাগুলো আমার কানে কানে বলছে। দেখছি যে আমার প্রথম দিনে ইজ্জতটা ফালুদা বানিয়ে ফেলেছে। মেয়েটা রাগ প্রচুর পরিমাণ বেড়ে যায়। তখন মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠে, দেখুন, এটা কিন্তু আপনি বেশি বেশি করছেন। আমি কান ধরতে পারবো না। আমি হচ্ছি বাবা মায়ের নবাবজাদা ছেলে। আমি কান ধরবো? সম্ভব না, অসম্ভব। আপনি প্রয়োজন হলে করানোর দরকার নেই। আমি নিজেই ক্লাস করার, আপনি গিয়ে বাসায় ঘুমান। আপনি যে ফাজিল
না, শুধু ফাজিল বললে কম হবে। আপনি ফাজিলদের হেডমাস্টার। আপনি ওই ফাজলামি শুধু শিখতে পারবেন, অন্য আর কিছু না। আপনাকে যা বলেছি তাই করেন, যদি ভিতরে ঢুকতে চান তো। তুই শালা ক্লাসই করবো না, কথাটা বলে আমি ওখান থেকে সোজা বের হয়ে আসি আর ক্যাম্পাসে এসে বসে রইলাম। ক্যাম্পাসে বসে আছি, তখনই দেখলাম কিছু মেয়ে আমার কাছে এসে বলে ওঠে, এই ছেলে, মনে হচ্ছে তুমি এই ভার্সিটিতে নতুন এসেছো। তোমাকে আমাদের কলেজের ভিপি ডাকছে। কি বলছেন কি আপু? ভিবি ডাকছে মানে? ভিবি তো আমার এখন ঠিকই আছে, কই আমাকে তো ডাকছে না, একটু কান পেতে শুনি তো। কি রে, তুই তো দেখি অনেক ফাজলামি করিস। তুই আমাদের মুখে মুখে কথা বলিস। তোকে তো ভালোভাবে র্যাগিং দিতে হবে। ওই, একে ধরতে পারবে না, ওকে আগে শ্রাবণীর কাছে নিয়ে যাই, তারপর ওকে দেখাচ্ছি। আপু আমি তো গুন্ডা দেখেছি, কিন্তু মেয়ে ভিলেন তো কখনো দেখিনি। আপনারা কি বাংলা সিনেমার মতো ওই মেয়ে ভিলেন নাকি? চান্দু, তুমি এখন আমাদের কলেজের বিপিকে দেখোইনি, যে এই পুরো কলেজটা হ্যান্ডেল করে। যখন দেখবে তখন তুমি বুঝবে কত ধানে কত চাল। 3 কেজিতে 5 সের পানি, 2 সের চাল, 2 সের তেমনটা, তাই না? তখন মেয়ে দুটো আমাকে ধরে একটা মেয়ের কাছে নিয়ে গেল। তখনই দেখলাম মেয়েটা আমার দিকে অবলোক চোখে তাকিয়ে রইল। তখন মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই ছাড় ছাড়, ওকে এভাবে ধরে আনতে হবে না। ওকে তো আমি মন দিয়ে দিয়েছি রে, হতে তোমাদের দুলাভাই হয়েই গেছে। শ্রাবণী, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে নাকি? তখনই শ্রাবণী নামের মেয়েটা আমার গাল দুটো টেনে বলে ওঠে, না রে, আমি ঠিক বলেছি। এই চকলেট বয়টার প্রেমে আমি পড়েই গিয়েছি। ওকে তো প্রথম দেখাই আমি ভালোবেসে ফেলেছি। মেয়েটাকে আমার কাছে পাগল মনে হচ্ছে, কারণ এটা আমার দিকে তাকিয়ে আবার কাঁধে হাত থেকে কথাগুলো বলছে। ওকে ছেড়ে দিয়ে আর সবাইকে রেখে দে, আর পকেট ছেড়ে দে। ও আমার জান। পেয়েছি রে। তুমি কোন ইয়ারে পড়ো? জি আপু, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আমার কাছ থেকে আপুর একটা শুনে মেয়েটা রেগে আমার শার্টের কলারটা ধরে বলে ওঠে, এই আপুকে এখন থেকে তুই আমাকে শ্রাবণী বলেই ডাকবি। যদি আপু বলে ডাকিস তাহলে তোকে কিন্তু একদম উপরে পাঠিয়ে দেব। তুই আমাকে চিনিস না। আপনি তো আমার সিনিয়র, তাই আমি আপনাকে তো আপু ডাকবো, এতে সমস্যা কি হতে পারে? সমস্যা তো হতে পারে, কারণ আমি তোকে আমার স্বপ্নের রাজকুমার বানিয়ে ফেলেছি। তাই তুই আমাকে শুধু নাম ধরেই ডাকবি। আর যদি তুই আমার নাম না ধরে ডাকিস, আপু বলিস, তাহলে কিন্তু তোর খবর আছে। কথাটা বলে মেয়েটা আমাকে ছেড়ে দেয়। আমি মেয়েটার ওখান থেকে চলে আসি আর মনে মনে বলি, একটা সাইকোর হাত থেকে বাঁচলাম। এই যাত্রায় মেয়েটাকে দেখে পাগল মনে হয়, কেমন কথাবার্তা বলছে। কি রে শ্রাবণী, তোর তো আমি কিছুই বুঝলাম না। ছেলেটাকে এভাবে ছেড়ে দিলি কেন? আর তুই তো কখনো কোনো ছেলের সাথে এভাবে কথা বলিস না, তাহলে ওর সাথে এভাবে কথা বললি কিভাবে? আমি সত্যি এই ছেলেটার প্রেমে পড়ে গিয়েছি রে। তুই এই জুনিয়র ছেলেটার প্রেমে পড়েছিস অবশেষে? কেন, তোর আবার মন খারাপ হয়ে গেল কেন? আসলে ছেলেটা একদম চকলেট বয়, আমার ছেলেটাকে খুব ভালো লাগছে, তাই আমিও কিন্তু মনে মনে ছেলেটাকে অনেক পছন্দ করে ফেলেছি। তুই ভুলে যা বান্ধবী, এই চকলেট বয়টা শুধু আমার, অন্য কারো না। আমি কখনোই হতেই দেব না। ওর উপর শুধু আমারই অধিকার থাকবে। তুই ওকে ভুলে যা। আরে এভাবে রাগ করছিস কেন দোস্ত? আমি তো শুধু একটু মজা করছিলাম। আসলে ছেলেটা কিন্তু দেখতে হেব্বি, একদম চকলেট বয়। শালার পরিচিত বিপদে সিনিয়র মেয়েদের পাল্লায় পড়ে জীবনটা বরবাদ। অন্তত তো আজকের দিনটা রেহাই পেলাম আর ওদের হাত থেকেও বাঁচতে পেরেছি। প্রথম দিন ভার্সিটি এসেই ক্লাস করতে পারলাম না, আবার র্যাগিং থেকে বাস খেলাম। যাই হোক, সব দিক থেকে ভালোই হয়েছে। বৃদ্ধ শালা তো এখনো আসেছে না, তাই কি করব আমি? তাই বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম রুদ্র বের হচ্ছে, পেছনে দেখলাম নীলা ম্যাম। নীলাকে তো এত সময় ধরে ভালো করে দেখিনি আমি। যখন ওর দিকে নজর পড়লো তখনই আমি যেন ক্রাশ খেয়ে গেলাম, যেন আসমানে একটা পরী জমিনে নেমে এসেছে। টানা টানা চোখ আর মুখটা কেমন জানি, সব হাত দিলে মনে হয় গলে যাবে। আমি তো ফিদা হয়ে গেলাম, এক কথায় নীলা ম্যামের প্রেমে পড়ে গেলাম। আমি তো বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। তখনই আমার কাছে রৌদ্র এসে বলে ওঠে, কি রে, তুই আবার নীলা ম্যামের দিকে এভাবে অদ্ভুত ভাবে তাকিয়ে আছিস কেন? নীলা ম্যামকে ভালো লেগেছে রে, নিজের অজান্তেই তার প্রেমে পড়ে গেছে। শালা, সব জায়গায় লুচ্চামি করা বন্ধ কর। এটা ম্যাম আর তুই ম্যাম, আচ্ছা, এটা ম্যাম আর তুই প্রেমে পড়েছিস, ম্যাম যদি জানতে পারে তাহলে কিন্তু একটা মাইরও তোর নিচে পড়বে না। শালা, সিনিয়র মেয়েদের সাথে প্রেম করার মজাটাই অন্যরকম। এখন তোর দায়িত্ব হচ্ছে নীলা ম্যামকে বিবাহিত নাকি অবিবাহিত, আর যদি অবিবাহিত হয় ওনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা
ওটা খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই, উনি বিয়ে করেনি আর উনি সিঙ্গেল। তাহলে তো হয়ে গেছে, লেটার ছুটে গেছে, সবকিছু আমার দিকে চলে আসবে। তোর কথা ঠিক বুঝতে পারলাম না, তুই কি বলতে চাচ্ছিস? নীলা ম্যাম, এখন থেকে তোর ভাবি, তুই শুধু ভাবি নজরে দেখবি। বন্ধু, লুচ্চামে একটু কমায় কর। চল, এমনি দেরি হয়ে গিয়েছে, বাসায় যেতে হবে। বাসায় যেতে যেতে লেট হয়, আমরা কিন্তু আমারে খাবার দিবে না, বাইন্দা পিটাইবো। রৌদ্রের সাথে হাসি মজা আর ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম, তখনই মনে হলো নীলা আমাকে অপমান করেছে। তাই রৌদ্রকে বলি, নীলা যেহেতু আমাকে অপমান করেছে ক্লাসের মধ্যে, ওকে তো একটু শাস্তি দিতেই হবে। মানে তোর কথা ঠিক বুঝতে পারলাম না, তুই কি বলতে চাচ্ছিস? নীলা ম্যাম আমাকে সবার সামনে দেখলি না কিভাবে অপমান করেছে? বলতে গেলে উনি ওনার প্রতিশোধ তুলেছে, তাই আমি আমার প্রতিশোধ তুলতে চাই। তুই যা করতে চাস কর, কিন্তু আমি এইসবে নাই। বন্ধু, তুই আমার আন্ডাকালের বন্ধু, তুই কি আমার সাথে এমন করতে পারিস? তুই ছাড়া আমার কে আছে বল? এমন করিস না বন্ধু। দিলি তো ইমোশনাল করে। রৌদ্রকে সাথে নিয়ে নীলার বাসায় যেতে লাগলাম। নীলার বাসায় রৌদ্র জানে, কারণ রৌদ্র ক্লাসে থাকা অবস্থায় জিজ্ঞেস করেছিল। আমি আর রৌদ্র আগে থেকে নীলা যেই পথে যাবে ওই পথে দাঁড়িয়েছিলাম। আসার সময় প্লাস্টিকের একটা সাপ নিয়ে আসি, দেখে উপায় নেই যে এইটা একটা ট্রয় সাপ। সাপটা রাস্তার মাঝে দিয়েতেই যেন নীলার নজরে পড়ে। একটা সময় পর দেখলাম নীলা রাস্তা দিয়ে আসে, তাই আমি লুকিয়ে গেলাম। সাপ সাপ, বাঁচাও বাঁচাও। নীলা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই ওর পা পড়ে যায় ওই প্লাস্টিকের সাপটার ওপর। ও অরিজিনাল সাপ ভেবে চিৎকার করতে লাগলো। তখনই আমি ওর সামনে গেলাম আর কি ওকে বলে উঠি, ম্যাম, সাপটা মনে হয় আপনার পায়ের উপর উঠে গেছে, পেছন ফিরে দেখুন। তখনই নীলা ম্যাম আমাকে জড়িয়ে ধরলো। ওই সময় আমার মধ্যে কি একটা অনুভূতি বেড়ে গেছে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয়েছিল কোনো এক প্রশান্তি আমার বুকের মধ্যে বেয়ে চলেছে। তখনই হা হা করে হেসে দিই। নীলা ম্যাম আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, তুমি এভাবে হাসছো কেন? আসলে ম্যাম, এটা যে প্লাস্টিকের সাপ আর আপনি যেমন ভয় পাবেন তা তো আমি নিজেও জানতাম না। এত বড় সাহস তোমার! তুমি আমাকে প্লাস্টিকের সাপ দেখিয়ে ভয় দেখাও? আজকে তোমার হচ্ছে। নীলা ম্যাম কথাটা বলে আমার দিকে তেড়ে আসবে, তখনই পা ছিটকে উনি পড়ে যেতে লাগলো। আমি ওনাকে ধরে পেলাম, কিন্তু একে একদম ভুল জায়গায় ধরলাম, ওনার একদম পেটে। আমি তো ওনার দিকে তাকিয়ে রইলাম, উনি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ করে আবার আমি ওনাকে না সামলাতে পেরে ওনার গায়ের উপর পড়ে গেলাম। তখন উনি বলে ওঠে, ও মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল। তোমার জন্য আমার মনে হয় আজকে আমার কোমর পা দুটোই ভেঙে গিয়েছে। আমি তো আর হাঁটতেও পারছি না। উফ, এখান থেকে কোনো গাড়িও যায় না, এখন আমি কিভাবে বাসায় যাব? আসলে হয়তো বা একটু বেশি করে ফেলেছি। এখান থেকে দূর দূরান্ত কোথা থেকে আমি গাড়ি পাচ্ছি না। রুদ্রকে দেখছি ও অনেক আগে পালিয়ে গিয়েছে। এখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তখন নীলা ম্যামকে বললাম, এখন কি করব, এখানে তো কোনো গাড়ি পাচ্ছি না, এখন আপনাকে কিভাবে নিয়ে যাব বাসায়? আমি কিচ্ছু জানি না, প্রয়োজনে তুমি আমাকে কোলে করে নিয়ে বাসায় দিয়ে যাবে। আমি আপনাকে কোলে নিয়ে বাসায় নিয়ে যাব? না, পারবো না, আমার তো ঠেকা নেই। তুমি যদি এখন আমাকে কোলে করে নিয়ে বাসায় না নিয়ে যাও, তাহলে আমি চেঁচিয়ে সবাইকে বলবো যে তুমি আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছো। পড়েছি পাটে, এখন তো কিছু করার নেই, কোলে তো নিতেই হবে। তখন দেখলাম নীলা মনে মনে হাসছে। আমার সাথে ফাইজলামো করা চান্দু, এখন বুঝবে কত ধানে কত চাল। কি আর করার, হাতিটাকে কোলে নিতেই হবে। তাই আমি নীলা ম্যামকে কোলে নিয়ে ওনার বাসা থেকে হাঁটা তুললাম। বাপরে বাপ, মনে হচ্ছে 10 মনের বস্তা আছে। একটু সময় পর বাসায় চলে আসলাম। বাসায় আসতে ওনাকে থামিয়ে দিলাম। দেখলাম এখন উনি হনহন করে হেঁটে যাচ্ছে। তখন ওনাকে বলে উঠলাম, এটা কি হলো? আপনি না হাঁটতে পারছেন না? আমার কোমর ব্যথা, পা ব্যথা প্রায় হয়েই গেছে, তাহলে এখন কিভাবে হাঁটছেন? তুমি আমার সাথে যেমন করেছো আমিও ঠিক তোমার সাথে একই কাজ করেছি, হিসাব বরাবর। আমার সাথে এসো, এসে লাগবা আর আমি কিছু করবো না? আমিও হচ্ছে নীলা, এই নীলার সাথে কেউ পারে না। মিস নীলা, আমি আপনাকে দেখে নিব, আপনি কি আর করতে পারেন। আপনার কিন্তু আমি ভালোভাবে টাইট দেব। আপনার যত নাট আছে সবগুলো লুজ হয়ে গিয়েছে, তাই না? ও মা, তাই নাকি? আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা যাবে কে কার পেছনে লাগতে পারে। আমি পেছন ফিরে যাচ্ছিলাম, তখনই দেখলাম পেছন থেকে কয়েকটা ছেলে বাইক নিয়ে নীলা ম্যামের দিকে যাচ্ছে। তখনই দেখলাম পেছন থেকে নীলা চেঁচিয়ে বলে ওঠে, অসভ্য লম্পট ছেলে কোথাকার, তোদের ঘরে কি মা বোন নেই? আমার ঘরে তো মা বোন আছে, কিন্তু তোমার মতো এমন সুন্দরী একটা বউ নেই
যে কিনা এই একা রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে। তোদের মতো অসভ্য ছেলেদের জন্য মেয়েরা রাস্তাঘাটেও চলতে ভয় পায়। এই শালিটা একটু বেশি করছে, ওকে আজকে বুঝিয়ে দে নষ্টামি কাকে বলে। ওর ইজ্জতটা আজকে আমি খেয়ে যদি না ফেলি তাহলে আমার নাম ঈশান না। দেখি নীলাকে ছেলেগুলো তুলে নিয়ে যেতে চাচ্ছে, তাই আমি ওদের ছেলেগুলোর কাছে গেলাম। ওদের কাছ থেকে ছেলেগুলো আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখ নায়িকাকে নিয়ে যাচ্ছি, আর নায়ক সামনে এসে হাজির। কি হিরো, কি বলতে চাও, এখানে এসেছিস কেন? দেখ ভাই, ভালো যদি চাস তাহলে ছেড়ে দে মেয়েটাকে, না হলে কিন্তু এখানে একটা গন্ডগোল লেগে যাবে। কি রে, তুই কি এখানে নেতা নাকি যে গন্ডগোল লেগে যাবে? ঠিক আছে, দেখি কি করতে পারিস তুই। ছেলেটার কথায় মাথায় প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। তখনই ছেলেটার নাক বরাবর একটা ঘষি দেয়। ছেলেটার নাক ফেটে রক্ত বের হতে লাগলো। এই তোর দাঁড়িয়ে দেখছিস কি? হারামজাদাকে দু একটা লাগিয়ে দে, তারপর ঠিক হবে কার গায়ে হাত তুলেছে। আর একটা কথা বলতে না দিয়ে আমি এবার সোজা গিয়ে ছেলেটার বুকে একটা লাথি দিলাম। ছেলেটা সোজা গিয়ে বাইকের কাছে গিয়ে পড়লো। পাশের লোকগুলো ছুরি নিয়ে এসে আমার গায়ে আঘাত করতে লাগলো, কিন্তু আমার শরীরে লাগার আগে আমি সরে গেলাম। আমার হাতে একটু লেগেছে, হাতে আমার একটা কাটা গেছে। আমি পেছন থেকে বাইকের স্ট্যান্ডটা একদম খুলে ফেললাম। এবার স্ট্যান্ডটা দিয়ে বেধড়ক ওদেরকে পিটাতে লাগলাম। এবার ওরা সামলাতে না পেরে যে যার মতো দৌড়ে পালাতে লাগলো। এ কি, তোমার হাত থেকে রক্ত পড়ছে? নীলা যেন পাগলের মতো হয়ে গিয়েছে। নীলা আমার হাত ধরে রক্ত বন্ধ করার অনেক চেষ্টা করছে। এরপর আমার হাত ধরে ওর বাসায় নিয়ে যায়। এরপর ফার্স্ট এড বক্সে এনে আমার ড্রেসিং করতে লাগলো। এরপরে তো নিজের হাতে আমার হাতটা ব্যান্ডেজ করে দিল। কি দরকার ছিল এমন ভাবে মারামারি করার লোকগুলোর সাথে? লোকদেরকে ডাক দিলেই তো হতো, তাই না? আমি যদি না থাকতাম তাহলে এখন অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। নীলা চুপ করে মাথা নিচু করে রইল। তুমি তো দুপুরে কিছু খাওনি, মনে হয় এখনো পর্যন্ত বাসায়ও যাওনি, আর শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছ। তুমি দাঁড়াও, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। কথাটা বলে নীলা রান্না করে চলে গেল। আমি নীলার বাড়িটা ভালো করে দেখছি, কারণ পুরো বাড়িটা ফাঁকা, কেউ তার বাড়িতে নেই। নীলা খাবার নিয়ে আসতে ওকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বাড়িতে কেউ নেই কেন? আমার কথা শুনে দেখলাম নীলা কেমন মন খারাপ হয়ে যায়। তখন নীলা মন খারাপ করা অবস্থায় গম্ভীর গলায় বলে ওঠে, আসলে ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, আমি এতিমখানায় বড় হই। বাড়িটা অনেক আগে আমার বাবা করেছিল। আমি পড়াশোনা শেষ করে এখানে ইউনিভার্সিটিতে জব নিই, আর বাসায় উঠে মাত্রই কিছুদিন হলো। এই বাসায় আমি উঠেছি, তাই বাসাটা অতটা সুন্দর করে গোছানো হয়নি। কেলো করলাম। নীলার চোখের কোণার মধ্যে একটু পানি জমে আছে, হয়তো বা এখনই বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তে পারে। তাই আমি নীলার হাত ধরে ওকে সান্ত্বনা দিলাম। আমি নীলার হাত ধরেছি, এটা ও খেয়াল করতে কেমন যেন লজ্জা পেল, আর আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নাও। তুমি তো দুপুরে কিছু খাওনি মনে হয়। আসলে আমার খুব ক্ষুধা লেগেছে। এখন আমি নীলার সামনে বাহানা করতে লাগলাম, আমি কি করে খাবো, আমার যে হাতে ব্যথা করছে আর ডান হাতে তো কাটা গেছে, তো এখন কিভাবে খাবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কথাটা বলে নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো। আমার ওই সময় কি যেন একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। আমি বলে বোঝাতে পারবো না। ভাবলাম একটু অভিনয় করি, তাই আমি ঝালের অভিনয় করতে লাগলাম যে আমার প্রচুর পরিমাণ ঝাল পেয়েছে। কোনো মরিচ আমার গালের মধ্যে ঢুকে গিয়েছে। নীলা আশেপাশে পানি করতে লাগলো পাগলের মতো। নীলা কোথাও পানি পায়নি, পানি আনার জন্য রান্নাঘরে যেতে হবে। আমি আরো অভিনয় করতে লাগলাম যে আমার গাল পড়ে যাচ্ছে, কিন্তু নীলা যে এমন একটা কাণ্ড করবে আমি তার স্বপ্নেও ভাবিনি। নীলা তখনই আমার মাথায় ওর ঠোঁটের কাছে নিয়ে গিয়ে প্রায় 2 মিনিট পর ছেড়ে দেয়। হ্যাঁ, নীলা আমার ঠোঁটটা ওর নিজের দখলে করে নেয়। এরপর 2 মিনিট ধরে আমার ঠোঁট ওর নিজের আয়ত্তে থাকে। নিজের অজান্তেই আমি এটা করে ফেলেছি। তাহলে কি আমি নিলয়ের প্রতি দুর্বল হয়ে গেছি? একটা জুনিয়র ছেলে প্রেমে তাহলে আমি পড়ে গেছি? নীলার যখনই মনে হলো কথাটা, ও লজ্জায় খাবার রেখে দৌড়ে অন্য রুমে চলে যায়। আমার তো মনের মধ্যে লাড্ডু পড়ছে। আমার কিছু বললাম না, আমি রুম থেকে বের হয়ে যাই। আমি জানি এখন নীলা লজ্জা পাচ্ছে, তাই আমি সামনে আর যাইনি, সোজা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। প্রায় আধা ঘন্টা পর বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখো তোমার নবাবজাদা ছেলে চলে এসেছে, ওকে বরণ করে নাও। ঘড়িতে এখন কয়টা বাজে? কিরে হারামজাদা, এত সময় ধরে কোথায় ছিলি? একদম আমার ছেলেকে বকা দিবে না। তোমাকে একদিন বলে দিয়েছি, আমার ছেলের যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমার কারণে আমার ছেলে আজ এমন শুকিয়ে যাচ্ছে। না, আমি তোমার ছেলেকে নজর দিচ্ছি নাকি?
তো সেজন্য তোমার ছেলে শুকিয়ে যাচ্ছে? আর কোনো কথা নেই, তাই না? শুধু আমার নামে উল্টাপাল্টা কথা। নিজের ছেলে তো একদমই রাজকুমার। উল্টো পাল্টা না বলে নিজের কাজে যাও। তোমার না আজকে আবার মিটিং আছে? যাও, মিটিংয়ে যাও। আমার ছেলের পিছনে ঘুরঘুর করতে তোমাকে কে বলেছে? তোমার ছেলেকে একটা বিয়ে দিয়ে দাও। তোমার আর এত কষ্ট করে রান্নাবান্না করা লাগবে না। সেই কবে থেকে তো বলছি। আব্বু আর কিছু বললো না। আব্বু অফিসের উদ্দেশ্যে গাড়িটা বের করে চলে যায়। আমি বাসার ভিতরে ঢুকতে আম্মু আমার কাছে এসে বলে ওঠে, কি রে বাবা, তোর হয়েছেটা কি? এত সময় ধরে তুই কোথায় ছিলি? তোর জন্য যে আমরা চিন্তা করছিলাম। তোর বাবা হয়তো খুবই চিন্তার মধ্যে ছিল। অনেকগুলো তোকে কল করেছে, কিন্তু ফোন বন্ধ ছিল। কি রে, তোর হাতের মধ্যে কেমন বাধা কেন? কি হয়েছে তোর হাতে? আম্মু অস্থির হয়ে কথাগুলো বলতে লাগলো আর পাগলের মতো আমার দিকে তাকাতে লাগলো যে আমার আর কোথাও কিছু হয়েছে নাকি। আরে আম্মু, আমার কিছুই হয়নি। আসলে বিষয়টা হয়েছে কি, আমার সাথে যা ঘটে গেছে তা আম্মুকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর আম্মু বলে ওঠে, মেয়েটা দেখতে কেমন রে? আমি জানি আমার ছেলের পছন্দ আছে, তাই আমার বিশ্বাস আছে আমার খুবই পছন্দ হবে। কারণ আমার ছেলের পছন্দ করা বউ অবশ্যই আমার মনের মতোই হবে। কিন্তু আম্মু, বিষয়টা হয়েছে যে মেয়েটা আমার থেকে সিনিয়র আর মেয়েটার মা বাবা বলতে কেউ নেই। তো কি হয়েছে? এখন এসব যুগের মধ্যে বয়সের কোনো তফাৎ কেউ ধরে না। তোর থেকে বড় আর কত বছরের, 2-3 বছরের, এটা কোনো ম্যাটার না। আর আমরা এগুলো নিয়ে ভাববো না। তুই চিন্তা করিস না, তোর পছন্দই আমাদের পছন্দ। এমনিতেই তোর আব্বু অনেকদিন ধরে বলছে তোকে বিয়ে দিবে, কিন্তু আমি তোর মতের জন্য কিছু বলছি না। তোর যেহেতু পছন্দ, তাহলে মেয়েটাকে বিয়ে করে বাসায় নিয়ে আয়। পরে না হয় আমরা অনুষ্ঠান করব বড় ধরনের একটা। আম্মুকে বলেছি যে নীলার বাসায় খাবার খেয়ে এসেছি, তাই আমি উপরে গেলাম। উপরে গিয়ে কিছুক্ষণ ঘুমালাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে আটার জন্য বের হই। তখনই রুদ্র কল করে। কলটা রিসিভ করে ওপাশ থেকে রুদ্র বলে ওঠে, বন্ধু, তুই কি হসপিটালে নাকি বাসায়? হারামজাদা, তুই আমাকে একা ফেলে কেটে পড়েছিস। তোর নামে খালি কর, হারামজাদা কোথাকার। আমার দোষ কোথায়? এখানে যদি আমি থাকতাম তাহলে মনে হয় ম্যাম আমার গলা টিপে আমাকে মেরে ফেলতো। অবশ্যই আমাকে ওনার প্রেমে মেরে ফেলেছে, আর মিষ্টিও খেয়েছি। কিরে মামা, দেখছি তোর তো কাহিনী আমি সুবিধার ঠেকছে না। তুই কি আবার ঘটে আসলি? সত্য করে বলতো। আর তুই এখন কোথায় আছিস? আমি এখন করিম চাচার চায়ের দোকানে আছি। তুই এখানে চলে আয়, ওখানে সবকিছু বলবো। কিছুক্ষণ পর রুদ্র চলে আসে। ও আসতে তখন ওকে বলে উঠি, তোর এই বন্ধু তো রোমিও হয়ে গেল রে। তোর এই রোমিও বন্ধু কিন্তু অসাধ্য সাধন করে ফেলেছে। দীর্ঘ 26 বছর পর সফলতা পেয়ে গেছে। হারামজাদা, এত অভিনয় বাহানা না করে আসল কাহিনীটা খুলে বল, যে হয়েছেটা কি। সবকিছু আগে শুনি, তারপরে না জানবো যে বিষয়টা কি। তখন আমার সাথে নীলা যা ঘটেছে সবকিছু খুলে বলি রুদ্রকে। রুদ্র সবকিছু শুনে বলে ওঠে, বন্ধু, তুই তো লুচ্চা নাম্বার 1। ম্যামের বাসায় গিয়েছিস, আবার খাবার খেয়ে এসেছিস, তার উপর আবার ম্যামকেও খেয়ে। হারামজাদা চুপ কর। তোর মুখে কি কিছু আটকায় না নাকি? একদম যা পারিস সবকিছু সরাসরি বলে দিস। রুদ্রের সাথে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তাই ওকে বিদায় জানিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু খাবার বেড়ে দেয়। খাবার খেয়ে রুমে চলে যাই। রুমে বসে ফোন চালাচ্ছিলাম, তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আনোয়ার নাম্বার, কিন্তু নাম্বারটা আমি জানি না। প্রথমে কয়েকবার রিং বাজলো, নাম্বারটা আনোয়ার বিধায় ধরিনি। পরে কলটা ধরে ওকে বলে উঠলাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? শোনো, তুমি কল ধরতে এত দেরি করলে কেন? আর কল কাটছো কেন তুমি? আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আমি তোমার সিনিয়র গার্লফ্রেন্ড শ্রাবণী। তুমি আমাকে এত সহজে কিভাবে ভুলে গিয়েছো বুঝলামই না। আমার আর চিনতে বাকি রইল না যে মেয়েটা আমাদের ভার্সিটির ওই সিনিয়র মেয়েটা শ্রাবণী নামের, কিন্তু ও আমার নাম্বার কোথা থেকে পেলো? জান, তোমার নাম্বার পাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। সত্যি বলতে আমার তোমাকে ভালো লেগেছে। এই প্রথম কোনো ছেলে আমার মন কেড়ে নিয়েছে। দেখুন, আপনি এমন করছেন কেন? আর আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই, তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো? তোমাকে না বলেছি তুমি আমাকে এখন থেকে তুমি করেই বলবে আর নাম ধরেই রাখবে। আর তুমি বুঝতেছো না যে আমার তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার সাথে এমন করছি। এই কোমন প্রথম যার প্রেমে আমি পড়েছি। এই শ্রাবণীকে কত ছেলেই পাওয়ার জন্য পাগল হয়ে আছে। দেখুন, আমার আগামীকালকে ভার্সিটি আছে, তাই আমার এখন ঘুমাতে হবে। এখন ফোনটা রাখা উচিত।
কথাটা বলে আমি কলটা কেটে দিই। আর ভাবছি মেয়েটা পাগল নাকি নাকি সাইকো, নাকি মাথায় সমস্যা আছে যে কল দিয়ে বিরক্ত করছে। আর কিছু চিন্তা করলাম না, কলটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তখন আব্বু পেছন থেকে বলে ওঠে, এই দাঁড়া, আজকে তোর আমার অফিসে যাওয়া লাগবেই। অফিসে কিছু সাইন দিতে হবে। কেন? অফিসে আবার কি কাজ? ওখানে সাইন দিয়ে আমি কি করব? তোর নামে আর একটা ফ্যাক্টরি খুলেছি, ওই ফ্যাক্টরিটা উদ্বোধন হবে, কিন্তু তার আগে কিছু সাইন করা লাগবে। সেখানে সব কিছু ঠিক করার জন্য আর কিছু কাগজপত্র আছে, এগুলো সরকারি আন্ডারে যাবে। কিন্তু এখন তো আমার ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেছে, আমি কি ভার্সিটিতে যাব না? তুই ভার্সিটিতে গিয়ে আর কি করিস তা আমি ভালোই জানি। তোর ভার্সিটিতে আজকে যাওয়ার দরকার নেই, আমি প্রিন্সিপালকে বলে দিচ্ছি। কিন্তু আজকে যে আমার ইম্পর্টেন্ট কাজ ছিল। আমি খবর পেয়েছি তোর কি এমন ইম্পর্ট্যান্ট কাজ। মেয়েদের পেছনে ঘুরঘুর করাটাই হচ্ছে তোর ইম্পর্ট্যান্ট কাজ, আমি ঠিক ভালো করেই জানি। কি বলছো? তোমাকে এসব উল্টাপাল্টা কে বলেছে? বলার কি প্রয়োজন আছে? আমি ঠিকই জানি তুই ওখানে গিয়ে কি করিস বা না করিস, সব কিছুর আমার কানে আসে। বুঝতে পেরেছিস তুই? আম্মু দেখো না, আব্বু আমাকে বকা দিচ্ছে, আমি নাকি কোন মেয়ের সাথে ঘোরাফেরা করছি। তখনই আম্মু চলে আসে। আম্মু এসে আব্বুর উদ্দেশ্যে বলে ওঠে, তোমার সমস্যাটা কি? সব সময় তুমি আমার ছেলেকে বকাঝকা করো। আমার ছেলে তোমার কি ক্ষতি করেছে যার জন্য তুমি ওকে সব সময় এভাবে বকো? আর কোনো মেয়ের সাথে কেন ঘোরাঘুরি করবে? আমার ছেলে আমার পুত্রবধূর সাথে ঘোরাফেরা করবে, তাতে তোমার সমস্যা কি? সেটা তো আমি জানি, কিন্তু আমি এই জিনিসটা বুঝতেছি না যে তোমার মতো এমন আহামক আর গাধা ছেলেটার কপালে মেয়ে জুটবে কিভাবে, সেই চিন্তাই তো আমি করি। তোমার মতো আহাম্মকের কপালে যদি আমার মতো এমন একটা সুন্দরী মেয়ে ধরতে পারে, তাহলে তোমার ছেলের কপালে জুটবে না কেন? হ্যাঁ, তোমার থেকেও অনেক বেশি বুঝে আমার ছেলে। সেবারের ঘটনাকে তুমি ভুলে গিয়েছো? নতুন যখন আমাদের বিয়ে হয়েছে, তুমি আমাদের বাসায় গিয়েছিলে, কিন্তু তুমি ওয়াশরুমে যাবে, সেই সময় ওয়াশরুম তুমি খুঁজে পাচ্ছিলে না। তুমি ওয়াশরুম খুঁজে না পেয়ে আমাদের কলখানায় চলে গিয়েছিল। আমি তো আম্মুর মুখে এমন কথা শুনে হাসতে লাগলাম। আব্বু তখন কাশি দিয়ে বলে ওঠে, অপমান করলা মমতা, এটা তো মানতে পারলাম না। ঠিক আছে, ঠিক আছে, তোমার ছেলে সব কিছু আচার এখন তোমার ছেলেকে বলো আমার সাথে অফিসে যাওয়ার জন্য কিছু শুধু সাইন করা লাগবে, আর কিচ্ছু না। আচ্ছা যা বাবা, তুই তোর আব্বুর সাথে একটু যা, সাইন করে না হয় আবার ফার্সিলিতে যাস। ভালো না লাগে তাহলে বাসায় চলে আসিস। ঠিক আছে আমি যাব, কিন্তু আম্মু আমার কিছু টাকা লাগবে। আমার সাথে যাওয়ার জন্য টাকা লাগবে? মানেটা কি? টাকা দিয়ে কি করবি তুই? যাই করি না কেন, খারাপ কিছু তো আর করবো না। আমার একটু কিছু টাকা লাগবে, তোমাদের পুত্রবধূর জন্য কিছু গিফট কিনবো। কত টাকা লাগবে? এই তো বেশি না, 15-20 হাজার টাকার মতো লাগবে। ওর জন্য কিছু শপিং করব, সেই জন্য। এখনো বৌমা আসেনি, আর আমার ঘরের বউ হবে কি হবে না তাও জানি না। তার আগে তুই এত টাকা মেয়েটার পিছনে খরচ করবি? তুমি এত কথা বলছো কেন? আমার ছেলে যেহেতু টাকা চেয়েছে, তুমি যদি না দাও ঠিক আছে, আমি আবার ব্যাংক থেকেই দিচ্ছি। আম্মু কথাটা বলে আমার হাতে আম্মুর ক্রেডিট কার্ডটা দিয়ে বলে, তোর যত টাকা খরচ করার ইচ্ছে এখান থেকে নিয়ে খরচ কর, সমস্যা নেই। তোর আব্বু যদি তোকে না দেয়, আমার এখান থেকেই খরচ করবি। ছেলেকে ভালোবাসা দিয়ে দিয়ে একদম মাথার উপর উঠিয়ে ফেলেছো। যেদিন মাথার উপর থেকে পড়বে তখন বুঝতে পারবে আমি কিছু জানি না। ঠিক আছে, এখন চলো, পরেরটা পরে দেখা যাবে। আজকাল ভার্সিটি গেলাম না, তখন রৌদ্রকে কল করে বললাম যে আব্বুর সাথে অফিসে যাচ্ছি। আর বলেছি নীরা যদি জিজ্ঞেস করে তাহলে বলার জন্য যে আমার জ্বর উঠেছে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই জরুরি মিটিংটা করার উদ্দেশ্য একটাই। আপনারা তো জানেন আমাদের আরকে গ্রুপ ইন্ডাস্ট্রিটা কত বড়। এই গ্রুপের মালিক আমি, কিন্তু হয়তোবা আমি আর এই কোম্পানিটা দেখাশোনা করতে পারবো না। বয়সের সাথে সাথে সবাইকে হার মানতে হয়। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না যে আব্বু আমাকে অফিসে নিয়ে আসছে, তার উপর আবার মিটিং করাচ্ছে। বলেছে শুধু সাইন করিয়ে ছেড়ে দেবে, কিন্তু না, সেটা দেখছি আরো কত কি বলছে। তখনই আব্বুকে সবাই বলা বলি শুরু করতে লাগলো যে কেন আব্বু চলে যাচ্ছে। আমি যদি চলে যাই তাহলে কোম্পানির দেখাশোনাটা কে করবে? আপনারা এমন বিচলিত হবেন না। কোম্পানির দেখাশোনা করার জন্য
আমার ছেলে নিলয় আছে। ও এখন থেকে এই কোম্পানির মালিক। ও দেখাশোনা করবে আমাদের এই কোম্পানিটা। নিলয়, এখানে যারা উপস্থিত আছে তারা সবাই এ শহরের অনেক বড় বড় ডিলার এবং বিজনেসম্যান। তাদের অনেক বড় কোম্পানি আছে, তারা আমাদের সাথে শেয়ারে কাজ করে। আশা করি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন ওইভাবে আমার ছেলেকেও সাপোর্ট করবেন। আমি এখন বুঝতে পেরেছি আমাকে এমন নানা বাহানা করে এখানে নিয়ে আসার কারণটা হচ্ছে এটা আমাদের কোম্পানির সব দায়িত্ব বুঝে দেওয়ার ধান্দায় ছিল আব্বু। তো মিস্টার নিলয়, আপনি এখানে কয়েকটা সাইন করে দেন। আর কোনো সমস্যা নেই, এখন থেকে সব শেয়ারের অংশ আপনার থেকেই যাবে। না পারছি কথাটা গিলতে, না পারছি কথাটা ফেলতে, কি আর করার, বাধ্য হয়ে আর কিছু করার থাকবে না। তাই সবার সামনে সাইনটা করতে আমি বাধ্য, তাই সাইনটা করে দিলাম। আর সবাই আমাকে হাতে তালে দিয়ে উৎসাহ দিতে লাগলো। জীবনটা কত সুন্দর ছিল, দিলে তো আব্বু। এই জীবনটার ভিতরে পানি মাইরা কি সুন্দর সুখে দিন কাটাতেছিলাম, এখন তো অফিসের দায়িত্বটা দিয়ে দিলে। আমার ছেলের আর মাত্র 2 বছর পরে পড়া কমপ্লিট হয়ে যাবে। ও যখন পড়াশোনা কমপ্লিট হবে তখন থেকে রেগুলার ও অফিস যাতায়াত করবে। এখন শুধু অফিসের হাল হাকিকত শুধু সম্পর্কে জানার জন্য মাঝে মধ্যে অফিসে আসবে। আব্বু যে এমন দ্রুত চালাক এমনটা হবে আমি ভাবি নাই। কি আর করার, যেহেতু ফাঁসিয়ে ফেলেছে কিছু তার করার নেই। একদিন না একদিন আব্বুর কোম্পানির দায়িত্ব আমাকে একটু সামলাতে হতো। আমি আর আব্বু বাসা যাওয়ার জন্য গাড়িতে উঠি। গাড়ির ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তখনই আব্বু আমার হাতে কার্ড দিয়ে বলে, আজকে আমি অনেক খুশি। যা এখান থেকে তুই যত টাকা ইচ্ছে তত টাকার শপিং কর, আমার তাতে কোনো সমস্যা নেই। কি আর করার, আমি গাড়ি থেকে নেমে গেলাম। নেমে একটা শপিং মলে গেলাম। ওখানে গিয়ে নীলার জন্য একটা শাড়ি পছন্দ করতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা শাড়ি পছন্দ হলো। শাড়িটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। শাড়িটা আমার রুমের আলমারির মধ্যে রেখে দিয়েছি নীলাকে দিব বলে। ক্লাসে এসে নিলয়কে পুরো ক্লাসটা দিয়ে খুঁজছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের ছেলেটা কেন আজকে আবার ক্লাসে যায়নি? ওর আবার কিছু হয়নি তো? আমি বুঝতেছি না, আমি ওকে খুঁজে পাচ্ছি না। তার জন্য আমার মনের মধ্যে কেমন জানি একটু অস্বস্তিকতার লাভ করছে আমার। না, এটা কি করে হয়? এটা হতে পারে না। আমি তো কখনো কাউকে ভালোবাসতে পারি না। আমি আর ভালোবাসা, আমার ভালোবাসা যে বারণ, কারণ আমি যে এতিম। আমি শুনেছি নিলয়ের বাবা মা অনেক বড় লোক। আমার মতো একটা এতিম মেয়ে এসব ভাবতে পারে না। এই ছেলে, এদিকে আসো। জি আপু, কিছু বলবেন আমাকে? আমাকে এখন থেকে তুমি আপু ডাকবে না, ভাবি বলেই ডাকবে, বুঝতে পেরেছো? যদি ভাবি না ডাকো তাহলে কিন্তু আমার বান্ধবীরা আছে, একদম কিন্তু তোমাকে উপরে ঝুলিয়ে সব কিছু খুলে রাস্তার মাঝখানে ফেলে দিবে। না না, এসব কি বলছেন? আমি এখন থেকে আপনাকে ভাবি বলে ডাকবো। বিশ্বাস করেন, জীবনে মরণে স্বপ্নে যখনই দেখবো আপনাকে ভাবি বলেই ডাকবো। বুঝতেই যেহেতু পেরেছো তাহলে আর কিছু বলার নেই। এখন তাহলে সোজা কথা বলো, তোমার বন্ধু নিলয় কোথায়? মানে আমার জান পাখিটা কোথায়? ওর দেখি ফোনটাও বন্ধ। আজকে ও কি কলেজে আসে নাই? আসলে নিলয় আজকে আসতে পারেনি, ওর আব্বুর সাথে কোথায় জানি গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পরে ওর সাথে ওর থেকে জেনে নেব কোথায় গিয়েছে। নিলয় হারামজাদা সব জায়গার মধ্যে একটা না একটা মাইয়া বাজায় রাখছে। ওর কপালে শুধু মাইয়া জোটে নাকি? আমার কপালে তো দেখি মাইয়া তো দূরের কথা, একটা বেডিও জোটে না। দোস্ত, তুই ওই ছেলেটাকে তোর ভালোবাসার কথা বলে দিলেই তো হয়, তাহলে তো সব কিছু হয়ে যায়। ভাবছি ছেলেটাকে আমার ভালোবাসার কথাটা বলেই দিব। সেটাই ভালো হবে। যদি আবার অন্য কেউ তোর জান পাখিকে বিয়ে করে নেয়, তখন তুই কি করবি? আমি বেঁচে থাকতে কখনোই আমার জান পাখিকে কারোর সাথে আমি নিয়ে যেতে দেবই না। আমি জীবনেও কাউকে আমার জান পাখির হতে দেব না। প্রয়োজন হলে ওকে আমি গুলি করে মেরে ফেলবো। ক্লাসে বসেই আনমনে শুধু আমি নিলয়ের কথাই ভাবছিলাম। তখনই দেখলাম নিলয়ের বন্ধু রুদ্র ক্লাসে প্রবেশ করছে। ও ক্লাসে প্রবেশ করতেই আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আজকে নিলয় কলেজে আসেনি কেন? ওর কি কিছু হয়েছে নাকি? ওকে যে আজকে সারাদিন আমি ভার্সিটির কোথাও দেখিনি, ক্যাম্পাসেও খুঁজেছি কিন্তু পাইনি। আসলে ম্যাম, আমি ওকে কল করেছি, ও নাকি অসুস্থ, ওর জ্বর উঠেছে এই কথাই আমাকে বলেছে। আর বলেছে জ্বরে নাকি ওর শরীর পুড়ে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই আমার কেমন যেন অস্বস্তি হওয়া শুরু করলো। আমার কাছে কেমন জানি না খারাপ লাগা কাজ করতে শুরু করলো। আমি নিলয়ের জন্য এত চিন্তা করছি কেন? আমি কি তাহলে নিলয়কে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি? পুরো গরম ক্লাসটা শেষ করি,
এখন আমি নিজের অজান্তেই মনের মধ্যে বলে ফেলি যে আমি নিলয়ের বাসায় যাব, নিলয়কে দেখব, ওর কোনো বড় সমস্যা হয়নি তো। আমি নিজের অজান্তেই নিলয়ের বাসার দিকে হাঁটা ধরলাম। আমি জানি না, কোনো এক টান যেন আমি অনুভব করছিলাম। নিলয়ের দিকে আমাকে টানছিল। ওর মায়া ভরা মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে আসছিল। প্রায় 10 মিনিট পর ওদের বাসায় আসলাম। বাসায় আসতেই ভয় লাগছে, আমি কলিং বেল দিব কি দিব না। বাড়িটা ভালো করে দেখলাম যে বেশ বড় সড়ই বাড়ি, বোঝাই যাচ্ছে অনেক বড় লোক। এরপর অনেক কিছু চিন্তা করে কলিং বেলটা দিয়েই দিলাম। কে মা তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি। কার কাছে তুমি এসেছো? আসলে আন্টি, আমি নিলয়ের টিচার। নিলয় নাকি জ্বর উঠেছে, তাই ওকে দেখতে এসেছিলাম। তোমাকে এমন কথা বলেছে? তাহলে তো ঠিক আছে। তাহলে তোমার নাম নীলা, তাই না? কথায় অবাক না হয়ে থাকতে পারলাম না। তার উপরে হচ্ছে উনি কেমন জানি না অদ্ভুতভাবে আমার কথা শুনে তাকিয়ে রইল, কারণ ওনার জন্য জানা নেই যে নিলয় অসুস্থ। তারপর আমাকে অবাক করে দিয়ে উনি আমার হাত ধরে একটা রুমে নিয়ে যায়। তারপর বলে ওঠে, তুমি তো দেখতে অনেক মিষ্টি। বলতে হবে আমার ছেলের পছন্দ আছে। দেখে দেখে আমার জন্য একটা বৌমা খুঁজে পেয়েছে। আমার কোনো সমস্যা নেই যে আমার ছেলের বউ আমার ছেলের থেকে কত বয়সে বড়। আমার একটাই শুধু চাওয়া, আমার ছেলের বউটা লক্ষ্মী হবে। উনি যে এমন ধরনের মানুষ হবে আমি চিন্তা ভাবনাও করিনি। আমি ভেবেছিলাম হয়তো বা বড় লোক, তাই একটু অহংকার থাকবে, কিন্তু তার মধ্যে তো কোনো অহংকারের ত্রুটিমাত্রও নেই। আমি ওনার কথাই একটু লজ্জাই পেলাম, কিন্তু কেন লজ্জা পাচ্ছি সেটার কারণটা আমি খুঁজে পাচ্ছি না। তখন ওনাকে বলে উঠি, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। আর আমি তোমার এখন থেকে আম্মু। তুমি আমাকে আম্মু বলে ডাকবে, আন্টি বলে ডাকবে না। আজ এত বছর পরে আম্মু কথাটা শুনতে পেয়ে চোখের জল যেন নিজের অজান্তেই চলে আসছে। তখনই উনি আমার চোখ মুছে দিয়ে বলে ওঠে, এ মা, মেয়ে তোমাকে বলেছি না এখন থেকে আমি তোমার আম্মু? আর তুমি কান্না করছো কেন? তুমি যদি কান্না করো তাহলে কিন্তু তোমার সাথে আমি কথা বলবো না। যাও, ওপরে নিলয় আছে, ওখানে গিয়ে ওর সাথে কথা বলো। একটু আগে রুদ্র কল করে সবকিছু খুলে বলেছে, আর এটাও বলেছে যে নীলাকে আমার বাসার দিকে আসতেও দেখেছে। তার মানে নীলাও আমাকে ভালোবাসে, না হলে আমার অসুস্থতার কথা শুনে এভাবে কখনো ছুটে আসতো না। আমার পা দুটো যেন নিজের অজান্তেই ছুটে যাচ্ছে ওর রুমের দিকে। একটু সময় পর নিলয়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি দরজাটা দেখলাম খোলাই আছে। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখলাম পুরো রুমটা অন্ধকার। হঠাৎ করে দেখলাম কেউ দরজাটা বন্ধ করে দেয়, আর তখনই লাইট জ্বলে ওঠে। এ কি, তুমি নাকি অসুস্থ? তাহলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তোমাকে দেখে তো মনে হয় না তোমার জ্বর উঠেছে বা তুমি অসুস্থ। কই, কে বলেছে আমি অসুস্থ? আমি তো একদম ঠিকই আছি, আমার তো কিছুই হয়নি। তাহলে আমাকে যে বলেছে রুদ্র তোমার জ্বর হয়েছে আর তুমি বিছানা থেকে উঠতে পারছো না। তাই তুমি পাগল হয়ে আমার কি হয়েছে তা জানার জন্য আমার বাড়িতে চলে এসেছো, তাই না? না, বিষয়টা তেমন না। আসলে তুমি তো আমার স্টুডেন্ট, আর তোমার কিছু হয়ে গেলে তো আমারই সমস্যা, তাই তোমাকে দেখাটা আমার একটা দায়িত্ব। ও মা, দায়িত্ব যেহেতু এতটুকু নিয়েছেন তাহলে বাকিটা নিয়ে নিলেই তো হয়। মানে তুমি কি বলতে চাও? কিছুই তো বুঝতেছি না। কথাটা বলতে বলতে দেখলাম নিলয় আমার দিকে এগিয়ে আসছে, আর আমি পিছাতে লাগলাম। তখনই নিলয় বলে ওঠে, ওই তো বললাম না, আপনার একটা দায়িত্ব আছে না। আসলে আমার না বুকে বাম পাশটা খুব ব্যথা। আপনি আমার বুকটা একটু দেখে বলে দেন না যে ব্যথাটা কি জন্য হচ্ছে। আমি কি করে বলবো? ওটা তো ডক্টর বলবে, আমি তো ডক্টর না। আর তুমি এভাবে আমার দিকে এগোচ্ছ কেন? তুমি পিছনে যাও। আমি নীলার দিকে এগোতে এগোতে কথাগুলো বলতে লাগলাম, আর বললাম আমার বুকের ব্যথা কোনো ডাক্তার সারাতে পারবেন না। আপনার ওই মনটা আমার বুকের মধ্যে দিয়ে দেন, তাহলে আমার বুকের ভিতরে গেঁথে রাখবো। আমার সব জ্বালা যন্ত্রণা সব কিছু দূর হয়ে যাবে। আমি নীলার দিকে এগোতে লাগলাম, সাথে সাথে ওর দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। তখন আমি নীলার পিঠটা আমার হাত দিয়ে ধরে আমার সামনে টান দিলাম। তখন নীলার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়তে লাগলো। তুমি এসব কি করছো? আমার ভয় লাগছে। আমার জানি কেমন কেমন লাগছে। এখন সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো কিনা? না হলে কিন্তু একটা কিছু করে ফেলবো। কি কি করবে তুমি? আমার যেন হৃৎপিণ্ড সব কিছুই থমকে গেল ওর ছোঁয়ায়। আমি যেন কথা বলার শক্তিটাও হারিয়ে ফেললাম। এটা কি ভালোবাসা? তাহলে কি আমার ওর প্রতি ভালোবাসা
এতটাই বেড়ে গিয়েছে যার জন্য আমি কথা পর্যন্ত বলতে পারছি না। আমি নিলয়কে ধাক্কা দিয়ে লজ্জায় মুখটা ঢেকে দরজা খুলে বাসা থেকে বেরিয়ে যাই। এখন না হলেও কালকে তো তোমাকে বলতেই হবে যে তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। তখনই মনে হলো যে শাড়িটা নীলাকে দেওয়া হয়নি, তাই আলমারি থেকে শাড়িটা নিয়ে বের হয়ে দেখলাম নীলা যাচ্ছে। তাই ধরে নীলার কাছে গিয়ে ওর হাতে ব্যাগটা দিয়ে দিলাম। এখানে কি আছে? এখানে যাই থাকুক না কেন, তুমি এটা বাসায় নিয়ে যাও, আর এটা বাসায় গিয়ে খুলবে। নীলা কিছু বলবে তার আগে আমি ওখান থেকে দৌড়ে চলে আসি। দেখলাম নীলা আমার দিকে পেছনে একদিকে তাকিয়ে রইলো। এরপর ওর বাসার দিকে হাঁটা ধরলো। বাসায় আসতেই আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, বৌমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আমার মনের মতো হয়েছে। মেয়েটা কিন্তু খুবই লক্ষ্মী। দেখতে হবে না এটা কার ছেলে? আমি খাবার বেড়ে দিচ্ছি, তুই খেয়ে শুয়ে পড়, এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। আম্মু খাবার বেড়ে দেয়। আমি খাবারটা গিয়ে রুমে খেলাম। আজকে শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই শরীরটা হেলে দিতেই ঘুম চলে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। আজকে তো সকাল সকাল ভার্সিটিতে যেতে হবে, কারণ একটাই, আজকে নীলা আমার শাড়িটা পরে ভার্সিটিতে আসতে পারে। ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমার শাড়িটা পরেও আজকে অবশ্যই ভার্সিটিতে আসবে। সকাল সকাল বের হচ্ছি, তখনই আম্মু আমাকে দেখে বলে ওঠে, কি রে বাবা, এত সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিস? তোর শরীর খারাপ হয়েছে নাকি যে এত সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিস? ডাক্তার দেখাতে হবে নাকি? দেখো কাণ্ড ছেলে, আজ কয় বছর পরে যে সকালে ঘুম থেকে উঠেছে তার কোনো নাম নেই। উনি এসেছে, আবার ছেলের শরীর খারাপ হয়েছে নাকি এটা তো বলাটা অবশ্য স্বাভাবিক যে নবাবজাদা তোমার। এই তুমি চুপ করো তো, কি হয়েছে বাবা, বল না, সমস্যা নাকি কিছু? আরে না আম্মু, আসলে আজকে একটু ক্লাস বেশি আছে, তো বলতে গেলে স্পেশাল ক্লাস আছে, তাই সকাল সকালে যেতে হবে। ও ঠিক আছে, তাহলে নাস্তাটা একটু করে যা, আমি নাস্তা বানিয়ে রেখেছি, তুই নাস্তা খেয়ে তারপরে বের হ। জানি আম্মু বের হতে দেবে না যদি না খাবারটা খাই। তারপর কি আর করার, টেবিলে বসে খাবারটা খেয়ে আমি বের হই আর রৌদ্রকে কল করি। কি রে বন্ধু, এত সকাল সকাল কল করলে, কাহিনীটা কি? তোকে তো কখনো সকাল পাই না, আমি আজকে হঠাৎ করে তুই আমাকে কল করলি। সূর্য কোন দিক থেকে উঠলো রে? শালা হারামি, আজকে আমার একটু কাজ আছে, তাই তুই আয়। আমি ভার্সিটিতে যাচ্ছি, তুই ভার্সিটির দিকে চলে আয়। আমি ক্যাম্পাসে অপেক্ষা করছি তোর জন্য। তোর যে ভার্সিটিতে কি কাজ আমি তো ভালো করেই জানি। মেয়েদের পেছনে ঘুরপাক খাওয়া, আর তো কোনো কাজ দেখছি না আমি। থুস শালা হারামি। রৌদ্রদের সাথে কথা বলে কলটা কেটে দিয়ে একটু সময় পর ভার্সিটির সামনে চলে আসি। ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম। ভার্সিটিতে এখনো সবাই আসেনি, তাই আমি ক্যাম্পাসে যে বটগাছটা আছে ওই গাছের নিচে বসে রইলাম। ওইখানে বাতাসটা আমার শরীরে খুবই শীতল করে দেয়। তখনই মনের ভিতর কেমন জানি না একটা সুর তুলতে লাগে, মনে ঢেউ উতাল পাতাল হয়ে যায়, বুকটা ধুকবাক শব্দ করতে থাকে। এমনটা হওয়ার কারণ খুঁজে পাচ্ছি না। আমি যখনই পিছনে তাকিয়ে দেখি তখন আমার যেন চোখটা কপালে উঠে গেছে, কারণ আমার সামনে দিয়ে নীলা হেঁটে যাচ্ছে, আর নীলার পরনে আমার দেওয়া সেই শাড়িটা। নীলা যখনই চোখ করে আমার দিকে তাকিয়ে লজ্জায় মুখটা দেখে ঢেকে ওখান থেকে চলে যায়, ভার্সিটির ভিতরে প্রবেশ করে। আমার তো মনে চাচ্ছে এখনই লুঙ্গি ড্রেস দিতে, কারণ নীলা আমাকে ভালোবাসে, এটা 100% আমি শিওর হয়ে গেছি। আমি তো চিন্তার মধ্যে ডুবে আছি, তখনই কারো কথায় আমার ঘোর কাটে। কি রে বন্ধু, তোর এমন হাগাভর্তি খুশি কেন? কাহিনীটা কি? হয়েছেটা কি বুঝলাম না কিছু। বন্ধু, আমি তো সফল হয়ে গেছি রে, আমার প্রেম তো সার্থক হয়ে গেছে। মামা, তোর কথা তো ঠিক বুঝলাম না, ঠিকভাবে একটু বুঝিয়ে বল বিষয়টা কি। মনে তো হচ্ছে কোনো সিরিয়াস ব্যাপার। বন্ধু, নীলা তো আমাকে ভালোবাসে, এটা আমি তো শিওর হয়ে গেছি। শালা হারামজাদা, শেষমেশ ম্যাডামকে পটিয়েই ফেললি। কাহিনীটা কি একটু খুলে বল। রুদ্রকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে রুদ্র বলে ওঠে, বন্ধু, এখন রেস্টুরেন্টে নিয়ে যাবি আর পেট পুরে খাওয়াবি। আচ্ছা ঠিক আছে, সেসব নিয়ে চিন্তা করিস না, তোকে তো ট্রিট দেবই, তুই আমার একমাত্র বন্ধু বলে কথা। আমি রুদ্র কথা বলছিলাম, তার মধ্যে তখনই একটা মেয়ে এসে আমাদের সামনে বলে ওঠে, হ্যাঁ এটা অন্য কোনো মেয়ে না, এটা হচ্ছে শ্রাবণী। শ্রাবণী এসে বলে ওঠে, কি ব্যাপার নিলয়, তোমাকে এতগুলো কল করেছি, তোমার ফোন বন্ধ কেন? কি হয়েছে তোমার? তুমি ফোন বন্ধ করে কেন রেখেছো? শ্রাবণীকে দেখে কি করবো বুঝে উঠতে পারছি না। তখনই শ্রাবণীর উদ্দেশ্যে বলে উঠি, আসলে ফোনে একটু সমস্যা ছিল, তাই আমি ফোনটা ঠিক করার জন্য দিয়েছিলাম, তাই কল ধরতে পারিনি, ফোন আমার হাতে ছিল না। নিলয়, তোমার সাথে আমার একটু কথা আছে। রুদ্র,
তুমি এখানে থেকে যাও। শ্রাবণীর কথা শুনে রৌদ্র ওখান থেকে চলে গেল। এমন কি কথা যার যার জন্য রৌদ্রের সামনে বলা যাবে না? আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই, তাই আমি ওকে চলে যেতে বলেছি। মানে বুঝলাম না, মনের কথা মানে? তখন আমাকে অবাক করে দিয়ে শ্রাবণী একটা গোলাপ ফুল এনে আমার সামনে হাঁটু গেড়ে বলে ওঠে, নিলয়, তোমাকে আমি কিভাবে বলবো জানি না, কিন্তু এটাই সত্যি। আমি যখন তোমাকে প্রথম দেখি তখন আমার এই অবুঝ মনটা তোমাকে দিয়েই ফেলি। তুমি আমার থেকেও ছোট, কিন্তু এটা জানা সত্ত্বেও আমি তোমাকে আমার এই মনটা দিয়েই দিই। নীলা, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আর আমি তোমাকে আমার নিজের করেই রাখতে চাই। আমাকে কথাগুলো বলছে। তখনই হঠাৎ কোথা থেকে নীলা ওখানে উপস্থিত হয়ে যায়। নীলা এইসব দেখে আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না, সোজা ওখান থেকে দৌড়ে চলে গেল। আমি যাওয়ার সময় খেয়াল করলাম নীলার চোখের কোণের মধ্যে জল পড়ছে। নীলা হয়তো আমাকে দেখে ভুল বুঝেছে, কিন্তু আমি যে ওকে কিছু বলবো তা বলার সময়টা আমাকে শ্রাবণী দিল না। শ্রাবণী আমার শার্টের কলার ধরে বলে ওঠে, নিলয়, তুমি আমাকে ভালোবাসো? বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে আমার নিজের করেই রাখতে চাই। প্লিজ নিলয়, বলো। আমাকে অবাক করে শ্রাবণী আমাকে কিস করলো। আমি কোনো রকম ওর থেকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, আপনি যা বলবেন তাই হবে? কারো মন নিয়ে এভাবে খেলা করবেন না। আমি আপনাকে ভালোবাসি কি ভালোবাসি না তা জেনে আপনার আমার সাথে এমনটা করা একদমই উচিত হয়নি। আর আমি আপনাকে কখনো এইসব নজরে দেখিনি। আপনি আমার শুধু একজন সিনিয়র আপু, তাছাড়া আর কিছুই না। আমি আপনাকে কখনো ওই চোখে দেখিনি যে আপনি আমাকে যা বলবেন তাই আমি আপনার কথা শুনতে বাধ্য থাকব। আমি একজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেও পারি না। তাই আপনি এমন ধরনের কথা বলবেন না। আমাকে ভুলে যান, আমি কখনোই আপনার হতে পারবো না। খেয়াল করলাম শ্রাবণীর চোখে জল পড়ছে। মাথা নিচু করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর আমার কথাগুলো শুনছে। আমি ওখান থেকে দৌড়ে নীলাকে বোঝানোর জন্য যাচ্ছিলাম। পেছন থেকে অনেকবার শ্রাবণী আমাকে ডেকে ওঠে। ওর কোনো কথার উত্তর না দিয়ে আমি সোজা দৌড়াতে লাগলাম নীলার বাসার উদ্দেশ্যে। জানি নীলা গেলে তার বাসায় যাবে। আমি ক্যাম্পাস থেকে বের হয়ে নীলার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তখনই কোথা থেকে রুদ্র হাঁপিয়ে বলে ওঠে, বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। আমি দেখছি নীলা ম্যাম কিছু ছেলে ধরে জঙ্গলের দিকে নীলাকে নিয়ে গিয়েছে। আমি যখন ক্যাম্পাস থেকে বের হই তখনই দেখি ম্যাম কান্না করতে করতে বের হচ্ছে, আর তখনই কিছু ছেলে তুলে নিয়ে যায়। আমি অনেক পিছু করি, কিন্তু ওদেরকে ধরতে পারিনি। আমি আর কিছু না বলে রুদ্রের কাছ থেকে বাইকটা নিয়ে জঙ্গলের দিকে যাই। একটা সময় পর একটা পুরনো বাড়ির সামনে এসে আমি দাঁড়াই। অনেক তেজ দেখিয়েছিস, আর ওই ছেলেটা আমাকে অনেক মেরেছিল। আজকে তোর থেকে আমি ওই দিনের প্রতিশোধ তুলে নিব। ছেলেগুলো আমাকে বেঁধে কথাগুলো বলতে লাগলো। তখনই আমি রেগে ছেলেগুলোর গায়ের উপরে থুতু মেরে দিলাম। তোদের মতো জঘন্য লম্পট ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোরা জন্মের পরে তোদের বাবা মা হয়তো বা পস্তিয়েছিল তোদেরকে জন্ম দিয়ে, তাই তো আজকে তোরা মেয়েদের সাথে এমন করিস। তোদের মতো নির্লজ্জ থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শালি, কি বললি তুই? আজকে তোর ইজ্জতটা আমি খেয়ে শেষ করে দিব। দেখি আজকে তোকে বাসাতে আসে কে। আমি পুরা বাড়িটার ভিতরে প্রবেশ করে দেখি নীলার দিকে ছেলেটা এগিয়ে যাচ্ছে। তখনই দৌড়ে এসে ছেলেটার গায়ে একটা লাথি মারি। ছেলেটা দৌড়ে গিয়ে পড়ে। শালা, তুই ওইখানে হাজির হয়ে গেছিস। আজকে দুজনকে এখানে মেরে পুঁতে দিব। দেখি তোদেরকে আজকে কে বাঁচাতে আসে। কথাগুলো বলে ছেলেগুলো আমার দিকে এগোতে লাগলো। তখন আমি পাশে থাকা একটা রড টেনে এনে ওদেরকে পেটাতে লাগলাম। তখনই দেখলাম সামনে থাকা ছেলেটা ওর ব্যাগ থেকে পিস্তল বের করে আমার দিকে তাক করে বলে ওঠে, আজকে তো হিরোগিরি সব বের হয়ে যাবে। অনেক হিরোগিরি দেখেছিস, আজকে মেরে তোকে এখানেই পুঁতে ফেলবো। কথাটা বলে ছেলেটা একটা গুলি করে। আর ওই সময় নীলা ম্যাম সামনে চলে আসে। গুলিটা নীলার চোখের মধ্যে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে নীলা অজ্ঞান হয়ে যায়। তখনই আমি যখন ছেলেটার সামনে যাব, ছেলেটা গুলি করবে, তখনই পেছন থেকে একটা গুলির শব্দ হয়। রুদ্র পুলিশ নিয়ে এসেছে। আর রুদ্র তখনই আমার সামনে দৌড়ে এসে বলে ওঠে, বন্ধু, তুই ঠিক আছিস তো? আর নীলার কি হয়েছে? নীলা ম্যাম ঠিক আছে? নীলার গায়ে গুলি লেগেছে, জলদি অ্যাম্বুলেন্সকে খবর দে। হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যেতে ডাক্তার নীলাকে জরুরি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আমার চোখে পানি পড়ছে। আমি বিশ্বাস করতে পারছি না আজকে আমার নীলার এমন কিছু হয়ে যেতে পারে। ডাক্তার এখনো রুম থেকে বের হচ্ছে না। আব্বু আম্মু চলে এসেছে খবরটা পেয়ে। রুদ্র হয়তো খবর দিয়েছে। রুদ্র আমাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু আমার যে কিছুতে মনটা বোঝাতে পারছি না। বন্ধু, এভাবে কান্নাকাটি করিস না। নীলা ম্যাম ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না।
আল্লাহ তালার কাছে চাঁদ আল্লাহ তালাই চাইবে। আচ্ছা, আল্লাহ তালা চাইলে সব কিছুই দিতে পারে। বাবা, তুই এভাবে কান্নায় ভেঙে পড়িস না। তোর এমন অবস্থা যে আমরা সহ্য করতে পারি না। তখনই দেখলাম একজন ডাক্তারকে আব্বু নিয়ে আসে আর বলতেছে, যত কোটি টাকা লাগুক না কেন, টাকা আমি দিব। তারপরও আপনি আমার ছেলের বউকে বাঁচান, আমার পুত্রবধূকে আপনি বাঁচান। ডাক্তার চেষ্টা করবে বলে ভিতরে ঢুকে যায়। তখন আমি কি করব আমার মাথায় কাজ করছে না। আমি মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়ে দুহাত ধরে মোনাজাতে আল্লাহ তাআলার কাছে বলে উঠলাম, আল্লাহ তাআলা, তোমার কাছে আমি কখনো কিছু চাইনি, আজকে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না হে আল্লাহ। তুমি আমাদের সবার মালিক। তোমার কাছে আমাদের সব চাওয়া পাওয়া মালিক। তুমি শুধু আমাকে, আমার নীলাকে আমার কাছে ফিরিয়ে দাও, এটাই তোমার কাছে চাওয়া। আমি আর অন্য কিছু চাই না। আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করতে করতে কখন যে কান্নায় ভেঙে পড়ে সেজদার মধ্যে নিচেও যায় না। তখন এই পেছন থেকে রুদ্র ডেকে বলে ওঠে, নিলয়, নীলার জ্ঞান ফিরেছে, জলদি আয়, তোকে নীলা দেখার জন্য ছটফট করছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে নীলার কেবিনে চলে গেলাম। দেখলাম নীলা কেমন জানি করছে। তখনই আমাকে দেখে নীলা জড়িয়ে ধরে কান্না করে দিল। নিলয়, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না পাগলি, তুমি এভাবে কান্না করো না। তুমি থাকতে আমার কি হবে? তোমাকে কে বলেছে এভাবে আমার সামনে চলে আসার জন্য? তুমি মরে গেলে তো কান্না করার জন্য তোমার অনেকেই আছে, কিন্তু আমি গেলে তো থাকবে না। সেই জন্য আমি তোমাকে বাঁচানোর জন্য চলে এসেছি। আর তুমি তো মরে গেলে আমি তো কাকে নিয়ে বাঁচবো বলো? একদম চুপ। আর একবার যদি মরে যাওয়ার কথা বলো তাহলে কিন্তু তোমার নাক আমি ফাটিয়ে ফেলবো। বলবো না, সরি। এই যে কান ধরছি। কে বলছে তোমার কেউ নাই? আমরা কি তোমার কেউ না? আম্মু, তুমি এখানে চলে এসেছো? আমরা আসবো না? আমাদের বৌমার এমন অবস্থা, আমরা আসবো না তো কে আসবে শুনি? যেহেতু বৌমা সুস্থ হয়ে গেছে, তাহলে শুভ কাজটা আর দেরি করবো কি করে? নীলা তো কথাটা শুনে লজ্জায় মুখ লোকাতে লাগলো। তখন আব্বু আম্মু ওখান থেকে বের হয়ে যায়। ডাক্তার 2 দিন পর নীলাকে রিলিজ দিয়ে দেয়। আর 2 দিন পরে আমার আর নীলার বিয়ে। অবশেষে আমার আর নীলার বিয়েটা সম্পন্ন হয়। আমি ছাদে দাঁড়িয়ে আছি। তখন রুদ্র পেছন থেকে ডেকে বলে ওঠে, বন্ধু আছে, কিন্তু জনি সিং এর পজিশনটা নিয়ে ওইটা কিন্তু তোকে ভালো শুট করবে। হারামজাদা, তুই লুচ্চামি ছাড়া আর ভালো কথা বলতে পারিস না? এখানে তো অডিয়েন্স আছে অনেকেই। তো থাকলে আমার কি? শালা, তুই মরলেও শুধরাবি না। লুচ্চামি করতে করতে কি লেভেলে করেছিস তার তো কোনো ঠিক নেই। গার্লফ্রেন্ড কয়টা আছে তোর হিসাব আছে? তো বন্ধু, আমার মনটা যে অনেক বড়, এই মনে জায়গা দেওয়ার মতো অনেক মেয়ে আছে, কিন্তু কি করব বল, ওরা যদি আমার মনের মধ্যে একটু আশ্রয় নেয় তাতে ক্ষতি কি? শালা, তখনই পেছন থেকে আম্মু ডেকে বলে ওঠে, কি রে, তোরা এখনো ছাদে কি করিস? বাবা যা, মেয়েটা রুমে একা বসে আছে। মেয়েটার পাশে গিয়ে একটু সময় দে। একা একটা বাড়িতে মেয়েটা আছে, নতুন এসেছে। তুমি যাও আম্মু, আমি আসতেছি। কথাটা বলতে আম্মু ছাদ থেকে চলে যায়। আমি নিচে যাওয়ার জন্য রওনা দিয়ে পেছন থেকে রুদ্র বলে ওঠে, বন্ধু, হেলমেট পরে কিন্তু কাজ করিস, আর গাড়ি একটু আস্তে চালাস, পরে দেখা গেছে সবকিছু ভেঙে ফেলবি, অ্যাক্সিডেন্ট করিস না। তো শালা। আমি আমার রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতে নীলা আমাকে সালাম করে খাটে আবার বসে পড়লো। নীলার দিকে খেয়াল করলাম, বেনারসি শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে বসে রইল। আমি ঘোমটাটা ওঠাতে নীলার চাঁদ মুখে দেখে ওর কপালে চুমে খেলাম। ওই শোনা, আজকে না তোমাকে আদর করতে খুব ইচ্ছে করছে। চল লুচু পোলা, আমি তো সিনিয়র, এসব বলতে তোর লজ্জা করে না? সিনিয়র ম্যাডাম আর আপু, ওদের সাথে মজা করতেই তো ভালো লাগে। কি? তুই আবার কার সাথে তোর মজা করার ইচ্ছে আছে শুনি? আরে না না, আমার একমাত্র নীলা ছাড়া আর কেউ নেই। তুমি তো আমার সব জায়গার সাথী। এখন আদর করতে দাও না। একদম না, আমি তোমার সিনিয়র। আমি নীলার দিকে এগোতে লাগলাম। নীলা পেছাতে পেছাতে খাটের এক প্রান্ত চলে গেল। তখনই নীলার পেট খাটের সাথে লেগে গেছে আর আমি নীলার কাছে চলে আসি। নাকের গরম নিঃশ্বাস আমার মুখে আসতে লাগলো। কেমন যায় না আমার মধ্যে অনুভূতি আসতে শুরু করলো। এই, আমি তোমার ম্যাডাম, কিন্তু আমার সাথে এইসব করলে কিন্তু তোমার খবর আছে। তাই ম্যাডাম, তাহলে তো আপনার কাছ থেকে আজকে শিখবো বিড়াল মারাটা। আপনি আমাকে শিখিয়ে দেন। তাই না? তুমি আমার কাছ থেকে শিখতে চাও? দাঁড়াও। কথাটা বলে নীলার ঠোঁট আমার ঠোঁটের কাছে নিয়ে যায়। এরপর আমরা হারিয়ে যাই এক অজানা সুখে দেশে। এরপর যা হয় বাকিটা না হয় আমাদের বইয়ের মধ্যেই লেখা থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।